একদিন সন্ধ্যার পর হরলাল আপিস হইতে ফিরিয়া আসিয়া দেখিল তাহার একতলার ঘরে অন্ধকারে কে একজন বসিয়া আছে। সেখানে যে কোনো লোক আছে তাহা লক্ষ্য না করিয়াই সে বোধহয় ওপরে উঠিয়া যাইত, কিন্তু দরজায় ঢুকিয়াই দেখিল এসেন্সের গন্ধে আকাশ পূর্ণ। ঘরে প্রবেশ করিয়া হরলাল জিজ্ঞাসা করিল, কে মশাই? বেনু বলিয়া উঠিল, মাস্টার মশাই, আমি। হরলাল কহিল, এ কি ব্যাপার, কখন আসিয়াছ? বেনু কহিল, অনেকক্ষণ আসিয়াছি। আপনি যে এত দেরি করিয়া আপিস হইতে ফেরেন তাহা তো আমি জানিতাম না। বহুকাল হইল সেই যে নিমন্ত্রণ খাইয়া গেছে, তাহার পরে আর একবারও বেনুর এ বাসায় আসে নাই। বলা নাই কহা নাই, আজ হঠাৎ এমন করিয়া সে যে সন্ধ্যার সময় এই অন্ধকার ঘরের মধ্যে অপেক্ষা করিয়া বসিয়া আছে, ইহাতে হরলালের মন উদ্বিগ্ন হইয়া উঠিল। উপরের ঘরে গিয়া বাতি জ্বালিয়া দুইজনে বসিল। হরলাল জিজ্ঞাসা করিল, সব ভালো তো? কিছু বিশেষ খবর আছে? বেনু কহিল, পড়াশোনা ক্রমে তাহার পক্ষে বড়ই একঘেয়ে হইয়া আসিতেছে। কাহাতক সে বৎসরের পর বৎসর ওই সেকেন্ড ইয়ারেই আটকা পড়িয়া থাকে। তাহার চেয়ে অনেক বয়সে ছোট ছেলের সঙ্গে তাহাকে একসঙ্গে পড়িতে হয়। তাহার বড় লজ্জা করে, কিন্তু বাবা কিছুতেই বোঝেন না। হরলাল জিজ্ঞাসা করিল, তোমার কি ইচ্ছা? বেনু কহিল, তাহার ইচ্ছা সে বিলাত যায়, ব্যারিস্টার হইয়া আসে, তাহারই সঙ্গে একসঙ্গে পড়িত। এমনকি তাহার চেয়ে পড়াশোনায় অনেক কাঁচা একটি ছেলে বিলাত যাইবে স্থির হইয়া গেছে। হরলাল কহিল, তোমার বাবাকে তোমার ইচ্ছা জানাইয়াছ? বেনু কহিল, জানাইয়াছি। বাবা বলেন, পাশ না করিলে বিলাতে যাইবার প্রস্তাবে তিনি কানে আনিবেন না। কিন্তু আমার মন খারাপ হইয়া গেছে, এখানে থাকিলে আমি কিছুতেই পাশ করিতে পারিব না। হরলাল চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল। বেনু কহিল, আজ এই কথা লইয়া বাবা আমাকে যাহা মুখে আসিয়াছে তাহা বলিয়াই অপমান করিয়াছেন, তাই আমি বাড়ি ছাড়িয়া চলিয়া আসিয়াছি। মা থাকিলে এমন কখনোই হইতে পারিত না। বলিতে বলিতে সে অভিমানে কাঁদিতে লাগিল। হরলাল কহিল, চলো, আমি শুদ্ধ তোমার বাবার কাছে যাই, পরামর্শ করিয়া যাহা ভালো হয় স্থির করা যাইবে। বেনু কহিল, না, আমি সেখানে যাইব না। বাপের সঙ্গে রাগারাগি করিয়া হরলালের বাড়িতে আসিয়া বেনু থাকিবে, এ কথাটা হরলালের মোটেই ভালো লাগিল না। অথচ আমার বাড়ি থাকিতে পারিবে না এ কথা বলাও বড় শক্ত। হরলাল ভাবিল, আর একটু বাদে মনটা একটু ঠান্ডা হইলেই ইহাকে ভুলাইয়া বাড়ি লইয়া যাইব। জিজ্ঞাসা করিল, তুমি খাইয়া আসিয়াছ? বেনু কহিল, না, আমার ক্ষুধা নাই, আমি আজ খাইব না। হরলাল কহিল, সে কি হয়? তাড়াতাড়ি মাকে গিয়া কহিল, মা, বেনু আসিয়াছে, তাহার জন্য কিছু খাবার চাই। শুনিয়া মা ভারী খুশি হইয়া খাবার তৈরি করিতে গেলেন। হরলাল আপিসের কাপড় ছাড়িয়া হাত মুখ ধুইয়া বেনুর কাছে আসিয়া বসিল। একটুখানি কাশিয়া একটুখানি ইতস্তত করিয়া সে বেনুর কাঁধের ওপর হাত রাখিল এবং কহিল, বেনু, কাজটা ভালো হইতেছে না। বাবার সঙ্গে ঝগড়া করিয়া বাড়ি হইতে চলিয়া আসা এটা তোমার উপযুক্ত নয়। শুনিয়া তখনই বিছানা ছাড়িয়া উঠিয়া বেনু কহিল, আপনার এখানে যদি সুবিধা না হয় আমি সতীশের বাড়ি যাইব। বলিয়া সে চলিয়া যাইবার উপক্রম করিল। হরলাল তাহার হাত ধরিয়া কহিল, রোসো, কিছু খাইয়া যাও। বেনু রাগ করিয়া কহিল, না, আমি খাইতে পারিব না, বলিয়া হাত ছাড়াইয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। এমন সময় হরলালের জন্য যে জলখাবার প্রস্তুত ছিল তাহাই বেনুর জন্য থালায় গুছাইয়া মা তাহাদের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। কহিলেন, কোথায় যাও বাছা? বেনু কহিল, আমার কাজ আছে, আমি চলিলাম। মা কহিলেন, সে কি হয় বাছা, কিছু না খাইয়া যাইতে পারিবে না? এই বলিয়া সে বারান্দায় পাত পারিয়া তাহাকে হাতে ধরিয়া খাইতে বসাইলেন। বেনু রাগ করিয়া কিছু খাইতেছে না, খাবার লইয়া একটু নাড়াচাড়া করিতেছে মাত্র। এমন সময় দরজার কাছে একটি গাড়ি আসিয়া থামিল। প্রথমে একটি দারোয়ান, তাহার পশ্চাতে স্বয়ং অধরবাবু মচমচ শব্দে সিঁড়ির বাহিরে উপরে আসিলা উপস্থিত। বেনুর মুখ বিবর্ণ হইয়া গেল। মা ঘরের মধ্যে সরিয়া গেলেন। অধর ছেলের সম্মুখে আসিয়া ক্রোধে কম্পিত কণ্ঠে হরলালের দিকে চাহিয়া কহিলেন, এই বুঝি?
রতিকান্ত আমাকে তখনই বলিয়াছিল, কিন্তু তোমার পেটে যে এত মতলব ছিল তাহা আমি বিশ্বাস করি নাই। তুমি মনে করিয়াছ বেণুকে বশ করিয়া উহার ঘাড় ভাঙিয়া খাইবে, কিন্তু সে হইতে দিব না। ছেলে চুরি করিবে, তোমার নামে পুলিশ কেস করিব, তোমাকে জেলে ঠেলিব, তবে ছাড়িব। এই বলিয়া বেণুর দিকে চাহিয়া কহিলেন, চল ওঠ। বেণু কোনো কথাটি না কহিয়া তাহার বাপের পিছনে পিছনে চলিয়া গেল। সেদিন কেবল হরলালের মুখেই খাবার উঠিল না। এবারে হরলালের সদাগর আপিস কি জানি কি কারণে মফস্বল হইতে প্রচুর পরিমাণে চাল ডাল খরিদ করিতে প্রবৃত্ত হইয়াছে। এই উপলক্ষে হরলালকে প্রতি সপ্তাহেই শনিবার ভোরের গাড়িতে 7-8 হাজার টাকা লইয়া মফস্বলে যাইতে হইত। পাইকারি দিগকে হাতে হাতে দাম চুকাইয়া দিবার জন্য মফস্বলের একটা বিশেষ কেন্দ্রে তাহাদের যে আপিস আছে, সেইখানে 10 ও 5 টাকার নোট ও নগদ টাকা লইয়া সে যাইত। সেখানে রসিদ ও খাতা দেখিয়া গত সপ্তাহের মোটা হিসাব মিলাইয়া ও বর্তমান সপ্তাহের কাজ চালাইবার জন্য টাকা রাখিয়া আসিত। সঙ্গে আপিসের 2 জন দারোয়ান যাইত। হরলালের জামিন নাই বলিয়া আপিসে একটা কথা উঠিয়াছিল, কিন্তু বড় সাহেব নিজের ওপর সমস্ত ঝুঁকি লইয়া বলিয়াছিলেন, হরলালের জামিনের প্রয়োজন নাই। মাঘ মাস হইতে এইভাবে কাজ চলিতেছে, চৈত্র পর্যন্ত চলিবে এমন সম্ভাবনা আছে। এই ব্যাপার লইয়া হরলাল বিশেষ ব্যস্ত ছিল। প্রায় তাহাকে অনেক রাত্রে আপিস হইতে ফিরিতে হইত। একদিন এইরূপ রাত্রে ফিরিয়া শুনিল বেণু আসিয়াছিল। মাহা তাহাকে খাওয়াইয়া যত্ন করিয়া বসাইয়াছিলেন। সেদিন তাহার সঙ্গে কথাবার্তা গল্প করিয়া তাহার প্রতি তাহার মন আরও স্নেহে আকৃষ্ট হইয়াছে। এমন আরও 2-1 দিন হইতে লাগিল। মা বলিলেন, বাড়িতে মা নাই নাকি? সেই জন্যই তাহার সেখানে মন টেকে না। আমি বেণুকে তো ছোট ভাইয়ের মতো আপন ছেলের মতোই দেখি। সেই স্নেহ পাইয়া আমাকে কেবল মা বলিয়া ডাকিবার জন্য এখানে আসে। এই বলিয়া আঁচলের প্রান্ত দিয়া তিনি চোখ মুছিলেন। হরলালের একদিন বেণুর সঙ্গে দেখা হইল। সেদিন সে অপেক্ষা করিয়া বসিয়াছিল। অনেক রাত পর্যন্ত কথাবার্তা হইল। বেণু বলিল, বাবা আজকাল এমন হইয়া উঠিয়াছেন যে আমি কিছুতেই বাড়িতে টিকিতে পারিতেছি না। বিশেষত শুনিতে পাইতেছি তিনি বিবাহ করিবার জন্য প্রস্তুত হইতেছেন। রতিবাবু সম্বন্ধ লইয়া আসিতেছেন, তাহার সঙ্গে কেবলই পরামর্শ চলিতেছে। পূর্বে আমি কোথাও গিয়া দেরি করিলে বাবা অস্থির হইয়া উঠিতেন। এখন যদি আমি 2-4 দিন বাড়িতে না ফিরি, তাহা হইলে তিনি আরাম বোধ করেন। আমি বাড়ি থাকিলে বিবাহের আলোচনা সাবধানে করিতে হয় বলিয়া আমি না থাকিলে তিনি হাঁপ ছাড়িয়া বাঁচেন। এ বিবাহ যদি হয় তবে আমি বাড়িতে থাকিতে পারিব না। আমাকে আপনি উদ্ধারের একটা পথ দেখাইয়া দিন, আমি স্বতন্ত্র হইতে চাই। স্নেহে ও বেদনায় হরলালের হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল। সংকটের সময় আর সকলকে ফেলিয়া বেণু যে তাহার সেই মাস্টার মশাইয়ের কাছে আসিয়াছে, ইহাতে কষ্টের সঙ্গে সঙ্গে তাহার আনন্দ হইল। কিন্তু মাস্টার মশাইয়ের কতটুকুই বা সাধ্য আছে? বেণু কহিল, যেমন করিয়া হোক বিলাতে গিয়া ব্যারিস্টার হইয়া আসিলে এই বিপদ হইতে পরিত্রাণ পায়। হরলাল কহিল, অধরবাবু কি যাইতে দিবেন? বেণু কহিল, আমি চলিয়া গেলে তিনি বাঁচেন, কিন্তু টাকার ওপর যেরকম মায়া, বিলাতের খরচ তাহার কাছ হইতে সহজে আদায় হইবে না, একটু কৌশল করিতে হইবে। হরলাল বেণুর বিজ্ঞতা দেখিয়া হাসিয়া কহিল, কি কৌশল? বেণু কহিল, আমি হ্যান্ড নোটে টাকা ধার করিব। পাওনাদার আমার নামে নালিশ করিলে বাবা তখন দায়ে পড়িয়া শোধ করিবেন। সেই টাকায় পালাইয়া বিলাত যাইব। সেখানে গেলে তিনি খরচ না দিয়া থাকিতে পারিবেন না। হরলাল কহিল, তোমাকে টাকা ধার দিবে কে? বেণু কহিল, আপনি পারেন না? হরলাল আশ্চর্য হইয়া কহিল, আমি? তাহার মুখে আর কোনো কথা বাহির হইল না। বেণু কহিল, কেন, আপনার দরোয়ান তো তোড়াই করিয়া অনেক টাকা ঘরে আনিল। হরলাল হাসিয়া কহিল, সে দরোয়ানও আমার যেমন, টাকাও তেমনি। বলিয়া এই আপিসের টাকার ব্যবহারটা কি তাহা বেণুকে বুঝাইয়া দিল। এই টাকা কেবল একটি রাতের জন্যই দরিদ্রের ঘরে আশ্রয় লয়। প্রভাত হইলে 10 দিকেতে গমন করিয়া বেণু কহিল,
আপনাদের সাহেব আমাকে ধার দিতে পারেন না? না হয় আমি সুদ বেশি করিয়া দিব। হরলাল কহিল, তোমার বাপ যদি সিকিউরিটি দেন তাহা হইলে আমার অনুরোধে হয়তো দিতেও পারেন। বেনু কহিল, বাবা যদি সিকিউরিটি দিবেন তো টাকা দিবেন না কেন? তর্কটা এখানেই মিটিয়া গেল। হরলাল মনে মনে ভাবিতে লাগিল, আমার যদি কিছু থাকিত তবে বাড়িঘর জমি জমা সমস্ত বেচিয়া কিনিয়া টাকা দিতাম, কিন্তু একটি মাত্র অসুবিধা এই যে বাড়িঘর জমি জমা কিছুই নাই। একদিন শুক্রবারে রাত্রে হরলালের বাসার সম্মুখে জুড়ি গাড়ি দাঁড়াইল। বেনু গাড়ি হইতে নামিবা মাত্র হরলালের আপিসের দারোয়ান তাহাকে মস্ত একটা সেলাম করিয়া উপরের বাবুকে শশব্যস্ত হইয়া সংবাদ দিতে গেল। হরলাল তখন তাহার শোবার ঘরে মেজের ওপর বসিয়া টাকা মিলাইয়া লইতেছিল। বেনু সেই ঘরেই প্রবেশ করিল। আজ তাহার বেশ কিছু নতুন ধরনের শৌখিন ধুতি চাদরের বদলে নধর শরীরী পার্সি কোট ও প্যান্টালুন আটিয়া মাথায় ক্যাপ পরিয়া আসিয়াছে। তাহার দুই হাতের আঙুলে মণিমুক্তার আংটি ঝকমক করিতেছে। গলা হইতে লম্বিত মোটা সোনার চেনে আবদ্ধ ঘড়ি বুকের পকেটে নিবিষ্ট। কোটের আস্তিনের ভিতর হইতে জামার হাতায় হীরার বোতাম দেখা যাইতেছে। হরলাল টাকা গোনা বন্ধ করিয়া আশ্চর্য হইয়া কহিল, এ কি ব্যাপার, এত রাত্রে এই বেশে যে? বেনু কহিল, পরশু বাবার বিবাহ, তিনি আমার কাছে তাহা গোপন করিয়া রাখিয়াছেন, কিন্তু আমি খবর পাইয়াছি। বাবাকে বলিলাম আমি কিছুদিনের জন্য আমাদের ব্যারাকপুরের বাগানে যাইব। শুনিয়া তিনি ভারী খুশি হইয়া রাজি হইয়াছেন, তাই বাগানে চলিয়াছি। ইচ্ছা হইতেছে আর ফিরিব না। যদি সাহস থাকিত তবে গঙ্গার জলে ডুবিয়া মরিতাম। বলিতে বলিতে বেনু কাঁদিয়া ফেলিল। হরলালের বুকে যেন ছুরি বিঁধিতে লাগিল। একজন অপরিচিত স্ত্রীলোক আসিয়া বেনুর মার ঘর, মার খাট, মার স্থান অধিকার করিয়া লইলে বেনুর স্নেহবিজড়িত বাড়ি যে বেনুর পক্ষে কিরকম কণ্টকময় হইয়া উঠিবে তাহা হরলাল সমস্ত হৃদয় দিয়া বুঝিতে পারিল। মনে মনে ভাবিল, পৃথিবীতে গরিব হইয়া না জন্মিলেও দুঃখের এবং অপমানের অন্ত নাই। বেনুকে কি বলিয়া যে সান্ত্বনা দিবে তাহা কিছুই ভাবিয়া না পাইয়া বেনুর হাতখানা নিজের হাতে লইল। লইবা মাত্র একটা তর্ক তাহার মনে উদয় হইল। সে ভাবিল, এমন একটা বেদনার সময় বেনু কি করিয়া এত সাজ করিতে পারিল। হরলাল তাহার আংটির দিকে চোখ রাখিয়াছে দেখিয়া বেনু যেন তাহার মনের প্রশ্নটা আঁচিয়া লইল। সে বলিল, এই আংটিগুলি আমার মায়ের। শুনিয়া হরলাল বহু কষ্টে চোখের জল সামলাইয়া লইল। কিছুক্ষণ পরে কহিল, বেনু, খাইয়া আসিয়াছ? বেনু কহিল, হ্যাঁ, আপনার খাওয়া হয় নাই? হরলাল কহিল, টাকাগুলি গুনিয়া আয়রন চেস্টে না তুলিয়া ঘর হইতে বাহির হইতে পারিব না। বেনু কহিল, আপনি খাইয়া আসুন, আপনার সঙ্গে অনেক কথা আছে। আমি ঘরে রহিলাম, মা আপনার খাবার লইয়া বসিয়া আছে। হরলাল একটু ইতস্তত করিয়া কহিল, আমি চট করিয়া খাইয়া আসিতেছি। হরলাল তাড়াতাড়ি খাওয়া সারিয়া মাকে লইয়া ঘরে প্রবেশ করিল। বেনু তাহাকে প্রণাম করিল। তিনি বেনুর চিবুকে স্পর্শ লইয়া চুম্বন করিলেন। হরলালের কাছে সমস্ত খবর পাইয়া তাহার বুক যেন ফাটিয়া যাইতেছিল। নিজের সমস্ত স্নেহ দিয়াও বেনুর অভাব তিনি পূরণ করিতে পারিবেন না, এই তাহার দুঃখ। চারিদিকে ছড়ানো টাকার মধ্যে তিনজনে বসিয়া বেনুর ছেলেবেলাকার গল্প হইতে লাগিল। মাস্টার মশাইয়ের সঙ্গে জড়িত তাহার কতদিনের কত ঘটনা। তাহার মাঝে মাঝে সেই অসংযত স্নেহশালিনী মার কথাও আসিয়া পড়িতে লাগিল। এমন করিয়া রাত অনেক হইয়া গেল। হঠাৎ এক সময় ঘড়ি খুলিয়া বেনু কহিল, আর নয়, দেরি করিলে গাড়ি ফেল করিব। হরলালের মা কহিলেন, বাবা, আজ রাত্রে এইখানেই থাকো না, কাল সকালে হরলালের সঙ্গে একসঙ্গেই বাহির হইবে। বেনু মিনতি করিয়া কহিল, না মা, এ অনুরোধ করবেন না, আজ রাত্রে যে করিয়া হোক আমাকে যাইতেই হইবে। হরলালকে কহিল, মাস্টার মশাই, এই আংটি ঘড়িগুলা বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয়, আপনার কাছেই রাখিয়া যায়, ফিরিয়া আসিয়া লইয়া যাইব।
আপনার দরোয়ানকে বলিয়া দিন আমার গাড়ি হইতে চামড়ার হ্যান্ডব্যাগটা আনিয়া দিক, সেইটের মধ্যে এগুলো রাখিয়া দিই। আপিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগ লইয়া আসিল। বেনু তাহার চেন, ঘড়ি, আংটি, বোতাম সমস্ত খুলিয়া ব্যাগের মধ্যে পুরিয়া দিল। সতর্ক হরলাল সেই ব্যাগটি লইয়া তখনই আয়রন সেফের মধ্যে রাখিল। বেনু হরলালের মায়ের পায়ের ধুলা লইল। তিনি রুদ্ধকণ্ঠে আশীর্বাদ করিলেন, মা জগৎ তোমার মা হইয়া তোমায় রক্ষা করুন। তাহার পরে বেনু হরলালের পাদস্পর্শ করিয়া প্রণাম করিল। আর কোনো দিন সে হরলালকে এমন করিয়া প্রণাম করে নাই। হরলাল কোনো কথা না বলিয়া তাহার পিঠে হাত দিয়া তাহার সঙ্গে সঙ্গে নিচে নামিয়া আসিল। গাড়ির লণ্ঠনে আলো জ্বলিল। ঘোড়া দুটা অধীর হইয়া উঠিল। কলিকাতার গ্যাসালো খচিত নিশীথের মধ্যে বেনুকে লইয়া গাড়ি অদৃশ্য হইয়া গেল। হরলাল তাহার ঘরে আসিয়া অনেকক্ষণ ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল। তাহার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া টাকা গণিতে গণিতে ভাগ করিয়া এক একটা থলিতে ভর্তি করিতে লাগিল। নোটগুলা পূর্বেই গোনা হইয়া থলিবন্দি হইয়া লোহার সিন্দুকে উঠিয়াছিল। লোহার সিন্দুকের চাবি মাথার বালিশের নিচে রাখিয়া সেই টাকার ঘরেই হরলাল অনেক রাত্রে শয়ন করিল। ভালো ঘুম হইল না। স্বপ্নে দেখিল বেনুর মা পর্দার আড়াল হইতে তাহাকে উচ্চস্বরে তিরস্কার করিতেছেন। কিছু কথা স্পষ্ট শোনা যাইতেছে না, কেবল এই অনির্দিষ্ট কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে বেনুর মার চুনি, পান্না, হীরার অলঙ্কার হইতে লাল, সবুজ, শুভ্র রশ্মির সূচিগুলি কালো পর্দাটিকে ফুরিয়া বাহির হইয়া আন্দোলিত হইতেছে। হরলাল প্রাণপণে বেনুকে ডাকিবার চেষ্টা করিতেছেন, কিন্তু তাহার গলা দিয়া কিছুতেই স্বর বাহির হইতেছে না। এমন সময় প্রচণ্ড শব্দে কি একটা ভাঙিয়া পর্দা ছিঁড়িয়া পড়িল। চমকিয়া চোখ মেলিয়া হরলাল দেখিল একটা স্তূপাকার অন্ধকার। হঠাৎ একটা দমকা হাওয়া উঠিয়া সশব্দে জানলায় ঠেলা দিয়া আলো নিবাইয়া দিয়াছে। হরলালের সমস্ত শরীর ঘামে ভিজিয়া গেছে। সে তাড়াতাড়ি উঠিয়া দেশলাই দিয়ে আলো জ্বালিল। ঘড়িতে দেখিল 4টে বাজিয়াছে। আর ঘুমাইবার সময় নাই। টাকা লইয়া মফস্বলে যাইবার জন্য প্রস্তুত হইতে হইবে। হরলাল মুখ ধুইয়া ফিরিবার সময় মা তাহার ঘর হইতে কহিলেন, কি বাবা, উঠিয়াছিস? হরলাল প্রভাতে প্রথমে মাতার মঙ্গলমুখ দেখিবার জন্য ঘরে প্রবেশ করিল। মা তাহার প্রণাম লইয়া মনে মনে তাহাকে আশীর্বাদ করিয়া কহিলেন, বাবা, আমি এইমাত্র স্বপ্ন দেখিতেছিলাম তুই যেন বউ আনিতে চলিয়াছিস। ভোরের স্বপন কি মিথ্যা হইবে? হরলালে হাসিয়া ঘরে প্রবেশ করিল। টাকা ও নোটের থলেগুলো লোহার সিন্দুক হইতে বাহির করিয়া পাকবাক্সই বন্ধ করিবার জন্য উদ্যোগ করিতে লাগিল। হঠাৎ তাহার বুকের ভিতর ধরাস করিয়া উঠিল। 2-3টা নোটের থলি শূন্য। মনে হইল স্বপন দেখিতেছে। থলিগুলো লইয়া সিন্দুকের গায়ে জোরে আছাড় দিল। তাহাতে শূন্য থলের শূন্যতা অপ্রমাণ হইল না। তবু বৃথা আশায় থলের বন্ধনগুলো খুলিয়া খুব করিয়া ঝাড়া দিয়া দিল। একটি থলের ভিতর হইতে 2খানি চিঠি বাহির হইয়া পড়িল, বেনুর হাতের লেখা। একটি চিঠি তাহার বাপের নামে, আর একটি হরলালের। তাড়াতাড়ি খুলিয়া পড়িতে লাগিল। চোখে যেন দেখিতে পাইল না। মনে হইল যেন আলো যথেষ্ট নয়, কেবলই বাতি উস্কাইয়া দিতে লাগিল। যাহা পড়ে তাহা ভালো বোঝে না, বাংলা ভাষা যেন ভুলিয়া গেছে। কথাটা এই যে বেনু 3000 টাকার পরিমাণ 10 টাকাওয়ালা নোট লইয়া বিলাত যাত্রা করিয়াছে। আজ ভোরেই জাহাজ ছাড়িবার কথা। হরলাল যে সময় খাইতে গিয়াছিল সেই সময় বেনু এই কাণ্ড করিয়াছে। লিখিয়াছে যে, বাবাকে চিঠি দিলাম, তিনি আমার এই ঋণ শোধ করিয়া দিবেন। তাছাড়া ব্যাগ খুলিয়া দেখিবেন তাহার মধ্যে মায়ের যে গহনা আছে তাহার দাম ঠিক কত জানি না, বোধহয় 3000 টাকার বেশি হইবে। মা যদি বাঁচিয়া থাকিতেন তবে বাবা আমাকে বিলাতে যাইবার টাকা না দিলেও এই গহনা দিয়াই নিশ্চয়ই মা আমাকে খরচ জোগাড় করিয়া দিতেন। আমার মায়ের গহনা বাবা যে আর কাহাকেও দিবেন তাহা আমি সহ্য করিতে পারি না। সেই জন্য যেমন করিয়া পারি আমিই তাহা লইয়াছি। বাবা যদি টাকা দিতে দেরি করেন তবে আপনি অনায়াসে এই গহনা বেচিয়া বা বন্ধক দিয়া টাকা লইতে পারেন। এ আমার মায়ের জিনিস, এ আমারই জিনিস। এছাড়া আরও অনেক কথা, সে কোনো কাজের কথা নহে।
হরলাল ঘরে তালা দিয়া তাড়াতাড়ি একখানা গাড়ি লইয়া গঙ্গার ঘাটে ছুটিল। কোন জাহাজে বেণু যাত্রা করিয়াছে তাহার নামও সে জানে না। মেটিয়া বুরুজ পর্যন্ত ছুটিয়া হরলাল খবর পাইল দুইখানা জাহাজ ভোরে রওনা হইয়া গেছে, দুইখানা ইংল্যান্ডে যাইবে। কোন জাহাজে বেণু আছে তাহাও তাহার অনুমানের অতীত, এবং সে জাহাজ ধরিবার যে কি উপায় তাহাও সে ভাবিয়া পাইল না। মেটিয়া বুরুজ হইতে তাহার বাসার দিকে যখন গাড়ি ফিরিল, তখন সকালের রৌদ্রে কলিকাতা শহর জাগিয়া উঠিয়াছে। হরলালের চোখে কিছুই পড়িল না। তাহার সমস্ত হতবুদ্ধি অন্তঃকরণ একটা কলেবরহীন নিদারুণ প্রতিকূলতাকে যেন কেবলই প্রাণপণে ঠেলা মারিতেছিল, কিন্তু কোথাও একতিলও তাহাকে টলাইতে পারিতেছিল না। যে বাসায় তাহার মা থাকেন, এতদিন যে বাসায় পা দিবা মাত্র কর্মক্ষেত্রের সমস্ত ক্লান্তি ও সংঘাতের বেদনা মুহূর্তের মধ্যে তাহার দূর হইয়া গিয়াছে, সেই বাসার সম্মুখে গাড়ি আসিয়া দাঁড়াইল। গাড়োয়ানের ভাড়া চুকাইয়া দিয়া সেই বাসার মধ্যে সে অপরিমেয় নৈরাশ্য ও ভয় লইয়া প্রবেশ করিল। মা উদ্বিগ্ন হইয়া বারান্দায় দাঁড়াইয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, বাবা, কোথায় গিয়েছিলে?